নমস্কার। উচ্চ মাধ্যমিকের পর যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের স্বপ্ন পূরণের জন্য গবেষণার রাস্তায় হাঁটতে চায় তাদের জন্য একটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে আইজার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। আজকে আমরা সেই আইজার সম্পর্কিত আলোচনা করব এবং সেখানে কিভাবে প্রবেশ করতে হয়, কী তার সিলেবাস, কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে হয় এবং এখান থেকে বেরোলে কিভাবে তার স্বপ্নটা পূরণ করা যাবে সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছে শুভ্রজ্যোতি অধিকারী, ও এই মুহূর্তে আইজার বেহরামপুর থেকে পড়াশোনা করছে এবং খুবই গর্বের বিষয় যে এই বইটি নোবডি লাইকস মি, এই বইটি শুভ্রজ্যোতি প্রকাশ করেছে। আমেরিকান একটি প্রকাশনা সংস্থা এই বইটি কিন্তু প্রকাশ করেছে। হাল ছাড়তে হয় না। ছোটবেলায় স্যার আমাদের ক্লাসে একটি গল্প শুনিয়েছিলেন, দুটো ব্যাঙের গল্প। একদিন দুটো ব্যাঙ একটা বড় দুধের বালতিতে পড়ে যায়। সেই বালতি থেকে ব্যাঙগুলো লাফিয়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বেরোতে পারছিল না। কিছুক্ষণ পর একটি ব্যাঙ অপর ব্যাঙকে এসে বলল, ভাই, এখান থেকে বেরোনো বোধহয় সম্ভব হবে না, আর আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি বরং ডুবেই যাই, তাতে যদি আমার প্রাণটা যায়। যাক, এই বলে সে ডুবে গেল এবং কিছুক্ষণ পর তার ডেড বডিটা ভেসে উঠল। অপর ব্যাঙটি কিন্তু হাল ছাড়েনি। সে ভাবল, আমার শরীরের শেষ শক্তি পর্যন্ত আমি লড়াই করব, এবং সেই দিন সারাটা দিন সেই দুধের উপরে লাফাতেই থাকে এবং রাত্রি কেটে যায়। পরের দিন সকালবেলা সে দেখতে পায় সেই দুধগুলো দইয়ে রূপান্তরিত হয়ে গেছে, এবং তখন সে একটা জোরে লাফ দেয় এবং বালতি থেকে বাইরে বেরিয়ে যায়। আর সেই হতভাগা ব্যাঙটি কিন্তু সেখানে ডেড বডি হয়ে পড়ে রইল। তো আমাদের ছাত্রছাত্রীদের জন্য এই গল্পটি একটি উদ্দেশ্য করে এই গল্পটি আমি বলছি, কারণ তারা অনেক সময় দেখে যে তাদের যে স্বপ্ন সেখান থেকে তারা হারিয়ে যায়, হালটা ছেড়ে দেয়। হাল কোনো মতেই ছাড়া যাবে না, হাল ছাড়তে হয় না, পরিশ্রম করতে হয়, স্বপ্নকে পূরণ করা তখনই সম্ভব হয়। শুভ্রজ্যোতি, আইজার, তুমি সেখানে পার্টিসিপেট করেছো, সেখানে পড়ছো এবং সেখান থেকে তুমি গবেষণার রাস্তায় চলছো। তোমাকে ওয়েলকাম করছি। বলো, ভবিষ্যতের ছাত্রছাত্রী যারা আইজার নিয়ে পড়তে চায় তারা কিভাবে সেখানে এন্ট্রি নেবে? প্রথমেই ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য অ্যান্ড আইজা সম্পর্কে বলার জন্য। এটা খুবই একটা গ্রেট অপরচুনিটি আমার জন্য, অ্যান্ড আমি অনেকটাই খুশি হব অন্যদেরকে আমার জার্নি সম্পর্কে শেয়ার করি, যাতে তারাও আইজারের মতো একটা ইনস্টিটিউটে যেতে পারে। যে ইনস্টিটিউটটা ইটস আ ন্যাশনাল ইম্পর্টেন্স ইনস্টিটিউট। সো আইজারের প্রথমেই বলে রাখি যে আইজারের পুরো ফর্মটা কি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। যেহেতু রিসার্চ কথাটা এখানে জড়িত আছে, তো এখানকার যে পঠন পাঠন থাকে সেটা পুরোটাই বৈজ্ঞান গবেষণা ভিত্তিক পঠন পাঠন থাকে। এবং যদি বলি যে এর পঠন পাঠনের পরবর্তী পর্যায়ে গিয়ে ছাত্রছাত্রীরা কোন ফিল্ডে আগে চলে যাবে, সেখানেও মূলত রিসার্চ ওরিয়েন্টেড যারা কেরিয়ার তৈরি করতে চায় ইন ফিউচার, তাদের জন্য আইজার একটা প্রচণ্ড ভালো প্ল্যাটফর্ম। কারণ কি, আইজারের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস ল্যাবস আছে, ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস আছে, যেখানে আমাদের অনেক ভালো ভালো ফ্যাকাল্টিরা যারা অ্যাকচুয়ালি রিসার্চার তারা আমাদেরকে ক্লাস নেন, এবং আমাদের প্রথম দিন থেকেই হ্যান্ড অন রিসার্চ এক্সপিরিয়েন্সটা দেওয়া হয় প্রত্যেকটা ল্যাবে। হ্যাঁ, প্রথম দিন থেকে আমাদেরকে ইন্ট্রোডিউস করা হয় সেই বড় বড় অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস টেকনিক্সগুলোর সঙ্গে, যেগুলো ইন ফিউচার গিয়ে রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ার বিল্ড করার জন্য হয়তো খুবই গুরুত্বপূর্ণ। সো আইজার সম্পর্কে বললাম, অ্যান্ড আইজার আমাদের ভারতবর্ষে আপাতত 7টা আইজার আছে। আইজার পুনে, আইজার বেহরামপুর, আইজার ভোপাল, আইজার মোহালি, আইজার তিরুপতি, আইজার তিরুবনন্তপুরম, আইজার কলকাতা। বাহ। সো এই 7টা আইজারের মধ্যে আমি আইজার বেহরামপুর থেকে। বেহরামপুরে আছে, বেহরামপুরটা উড়িষ্যাতে পড়ে। আর আইজার টোটাল যদি সিট সংখ্যা বলে রাখি তাহলে ইটস অ্যারাউন্ড 2034 এই বছরের 34 এই বছরের টোটাল সিট সংখ্যাটা।
তো আইজারে আমরা সবাই চাই, শুনলাম যে আইজার কী জিনিস, আইজারে গেলে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো অপরচুনিটিস পাওয়া যাবে। আইজারে প্রবেশের জন্য যে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং একটাই মাত্র এক্সাম যেটা দিয়ে আপাতত আইজারে যাওয়া সম্ভব, সেটা হচ্ছে আইএটি, আইজার অ্যাপটিটিউড টেস্ট, যে পরীক্ষাটা আমিও দিয়েছিলাম 2022 সালে। সেটাই এবারও অলরেডি সেটার ফর্ম অলরেডি বেরিয়ে গেছে এবং সেটার ফর্ম ফিল আপ এন্ড চলছে এবং এন্ড হবে 13 এপ্রিল 2026, সেটার এন্ড ডেট। তো ছাত্রছাত্রীরা যারা আইজারে যেতে ইচ্ছুক তারা অবশ্যই আইএটি এক্সামের জন্য ফর্মটা ফিল আপ করবে এবং তার জন্য প্রিপেয়ার করবে। খুব সম্ভবত এই বছরের পরীক্ষাটা 7th জুন। হ্যাঁ, এবারের পরীক্ষা 7th জুন হচ্ছে, সেটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে ডেট। অ্যান্ড আইজারের পোর্টাল থেকে সব কিছু আপডেট আছে। যারা যারা ইচ্ছুক তারা www.aizaradmission.com এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ ইনফরমেশনটা গ্যাদার করতে পারে। সেখানে পুরোপুরি ব্রোশার দেওয়া আছে, কতটা সিট প্ল্যানিং থাকে, কতটা ফিস লাগবে, কীভাবে স্টেপস আছে অ্যাডমিশনের, কোথায় গিয়ে অ্যাডমিশন করতে লাগবে, কী কী ডকুমেন্টেশন লাগবে, সব কিছু সেখানে আপলোড করা আছে। আচ্ছা শুভ্র, একটা কথা আমি বলি, আমি বোধহয় এবার দেখেছি 2024, 25 এবং 26-এ যারা এপিআর করেছে এই 3 বছরের ছাত্রছাত্রীরাই এবার আইআইটিতে বসতে পারে। এটাই একটা ভালো দিক তুলে ধরেছে আইআইটি। প্রথম দিকে যখন আমরা দিতাম তখন আইজারের অ্যাডমিশনের ক্ষেত্রে আইআইটি শুধুমাত্র 2 বছর মানে ড্রপ ইয়ারদেরকেই অ্যালাউ করতো, লাইক কারেন্ট অথবা 1 ইয়ার ড্রপ স্টুডেন্টদেরকে। বাট এবার আইআইটি 3 ইয়ার্স ড্রপারদেরকেও অ্যালাউ করছে এক্সামে বসার জন্য, যেটা খুবই ভালো একটা সুযোগ বলতে পারি। কারণ কি অনেক সময় হয়তো অনেকে অন্য কোথাও গিয়ে তারপরে হয়তো তার পছন্দ হয় না কেরিয়ার অপশন, সেক্ষেত্রে তাদের কাছে একটা অপশন থাকে এখানে এসে ফিরে তারপরে আবার তার কেরিয়ারটাকে রিবিল্ড করার জন্য। আচ্ছা শুভ্র, আরেকটা জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে আইজারে কোন কোন সাবজেক্টগুলো নিয়ে এরা পড়তে পারবে? মানে বেসিক্যালি সায়েন্স বেসড, তবে ইকোনমিক্স আর অন্য সাবজেক্টগুলো বোধহয় আছে, একটু সকলকে পরিষ্কার করে দিতে পারবে? সো বেসিক্যালি আমাদের আইজারে যেহেতু আমরা সায়েন্স ওরিয়েন্টেড ছাত্ররাই এন্টার করি, কারণ কি এক্সাম যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলি তাহলে আমাদের এইচএসএ সায়েন্স দরকার হয়। অ্যান্ড এক্সামের মধ্যে যদি প্যাটার্ন হিসাবে বলি তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়ো 4 সাবজেক্ট থেকেই কোশ্চেন আসে এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে 15 করে 60 মার্কসের পরীক্ষা হয়। অ্যান্ড তো প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে। অ্যান্ড আফটার দ্যাট যখন আমরা আইজারে জয়েন করি তখন কোন সাবজেক্ট ডিপেন্ড করে কি কোন আইজারে আমরা পড়ছি। তো আইজার টু আইজার ভেরি করে আমাদের কোর্স স্ট্রাকচার অ্যান্ড সিলেবাস। কারণ কি প্রত্যেকটা আইজার একটা করে অটোনমাস বডি, কোনো একটা নির্দিষ্ট বোর্ডের আন্ডারে তারা নেই। প্রত্যেকটা আইজার নিজেদের সিলেবাস ডিসাইড করে এন্ড আলাদা আলাদা কারিকুলাম ডিসাইড করে। আমি শুনতে চাইছি যে ওভারঅল কোন সাবজেক্টগুলো আছে আইজারে? প্রথমেই যদি বলি বেসিক সায়েন্স অপশনসগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি মেজর প্রত্যেকটা আইজারেই থাকে। তার সাথে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, কিছু কিছু ক্ষেত্রে সেটাকে জিওলজিও বলে থাকে, কোনো আইজারে সেটা জিওলজি ডিপার্টমেন্টও আছে। তার সঙ্গেও আমাদের কম্পিউটার ডেটা সায়েন্স অ্যান্ড যেমন আইজার কলকাতা কম্পিউটার অ্যান্ড ডেটা সায়েন্সের উপরে একটা মেজর অলরেডি শুরু করে ফেলেছে। অ্যান্ড আইজার ভোপালে কিছু আলাদা কোর্সেস, যেটা একটা বিএস কোর্স হয়, সেখানে বিএস অ্যান্ড বিটেক কোর্স তারা ইন্ট্রোডিউস করেছিল। সো স্টুডেন্ট ক্যান পারসু বিটেক অ্যান্ড অলসো বিএস ইন ইকোনমিক্স। এই দুটো কোর্সও ওখানে অ্যাভেলেবেল আছে আইজার ভোপালের ক্ষেত্রে। তো এই সমস্ত কোর্সে আমাদেরকে পড়ানো হয়। এবার আমি শেষ একটা জায়গায় আমি করব, এখান থেকে পড়ার পর যে 4 ইয়ার্স বা 5 ইয়ার্স পড়ার পর রিসার্চের রাস্তাটা কোথায় যায়, মানে কত দূর যেতে পারে একটা স্টুডেন্ট, আর জব অপরচুনিটিগুলো কোন জায়গায় আছে সেটা যদি তুমি একটু। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাসপিরেন্টেরই প্রথম কোশ্চেন থাকে যে হোয়াট আফটার ডুইং দ্য কোর্সটা করার পরে আমরা কি করব। একদম প্রথমেই বলে রাখি যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, যেটা কনভেনশনাল ওয়েতে যারা যেতে চায়। এটা কোনো প্রফেশনাল কোর্স না যে আফটার কমপ্লিশন অফ দ্য ডিগ্রি কোনো একটা পার্টিকুলার প্রফেশনে কেউ জয়েন করবে, এরকম ব্যাপার নেই। যে কোনো একটা সাবজেক্টের উপর যারা গভীরভাবে রিসার্চ করতে চায় এবং আরও কিছু নতুন ফাইন্ডিংস খুঁজে আনতে চায় তাদের জন্য খুবই ভালো অপশন এটা। অ্যান্ড মূলত কেরিয়ার অপশন বলতে স্টুডেন্ট ক্যান পারসু রিসার্চ অপশনস আফটার বিএসএমএস। সেক্ষেত্রে আমাদের যেহেতু এক্সপোজারটা প্রথম দিন থেকেই শুরু করে দেয় এবং আমাদের অনেকগুলো সামিট হয়, অনেকগুলো কনফারেন্সেস হয়
যেখানে আমরা ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্টদের সাথেও মিট করতে পারি এবং সায়েন্স ফিল্ডে কী কী হচ্ছে সেগুলো জানতে পারি। তো সেক্ষেত্রে বলতে গেলে কি যদি আমরা ইন ফিউচার রিসার্চ ওরিয়েন্টেড কোনো কিছু রিসার্চ লাইনে যেতে চাই, সেক্ষেত্রে প্রচণ্ড ভালো অপশন, যেটা আমাদের প্রাইমারি অপশন আইজারের। রিসার্চ ওরিয়েন্টেড লাইক পিএইচডি আমরা পারসিউ করতে পারি, অথবা কোনো রিসার্চ ল্যাবে জয়েন করতে পারি, অ্যান্ড আমরা রিসার্চটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেকেন্ড অপশন আমাদের কাছে চলে আসে বিভিন্ন কোম্পানিসের ক্ষেত্রে। এখন এটা ডিপেন্ড করে বিভিন্ন মেজরের ক্ষেত্রে, যেমন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে কোম্পানিসগুলোতে R&D ডিপার্টমেন্টে অনেক ধরনের সায়েন্টিস্ট আমাদের যায়। ল্যাব টেকনিশিয়ানস ফিল্ডগুলোতে অনেক সায়েন্টিস্ট আমাদের, অনেক স্টুডেন্টস আমাদের তারা আফটার পারসিউইং করে যায়। অ্যান্ড তাছাড়াও যদি আরও আমাদের প্রত্যেকটা আইজারে প্রত্যেকটা আইজারে আপাতত শুরু হয়ে গেছে প্লেসমেন্ট সেল, যেটাকে বলি আমরা। তো সেক্ষেত্রেও কিছু কিছু কোম্পানি আসে যারা প্লেসমেন্টের ব্যবস্থা থাকে। তো যদি আফটার কমপ্লিশন আইজার যদি কেউ প্লেসমেন্ট নিতে চায়, সেটাও একটা অপশন আমাদের কাছে অলরেডি আছে। তাছাড়াও স্টুডেন্টরা রিসার্চ লাইনে আরও এগিয়ে যেতে পারে। অ্যান্ড থার্ডলি অবশ্যই গভর্নমেন্ট জবস যেগুলো থাকে সেগুলো তো থাকবেই, অ্যান্ড এগুলোতেও তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যান্ড একটা মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট MBA এর ক্ষেত্রেও যায়। হ্যাঁ, একদম। আরেকটা জিনিস আমি জানতে চাইবো, আমাদের দেশ তো মানুষের মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই আছে অনেক, তো স্কলারশিপের ব্যাপারটা যদি তুমি একটু বলো, কীরকম স্কলারশিপ পাওয়ার একটা সুযোগ আছে কি না এই আইজারে? আইজারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ কি আইজারের ফি স্ট্রাকচারটা একটু বেশি থাকে কম্পেয়ার টু নর্মাল গভর্নমেন্ট কলেজেস। তো সেক্ষেত্রে স্কলারশিপ একটা প্রচণ্ড ইম্পর্টেন্স রাখে। স্কলারশিপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট স্কিমসগুলো যেগুলো থাকে সেগুলো তো অবশ্যই অ্যাপ্লাই হয়, যেমন NPS একটা স্কলারশিপ হয়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়। তার সাথেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইন্সপায়ার স্কলার, যেটা শুধুমাত্র সেই স্টুডেন্টদেরকেই দেওয়া হয় যারা ফার্স্ট অ্যাটেম্পটে আইজার ক্লিয়ার করে এবং যাদের বোর্ডের তাদের নিজের বোর্ডের টপ 10%-এর মধ্যে আসে। টপ 10%, এই কথাটা মনে রাখতে হবে, টপ 10%-এর মধ্যে যদি থাকে তারা এবং প্রথম অ্যাটেম্পটে IIT ক্লিয়ার করতে হবে, তাহলে তারা ইন্সপায়ার স্কলারের জন্য অ্যাপিয়ার হয় এবং সেক্ষেত্রে তাদেরকে স্কলারশিপ পাওয়া যায় আর কি। আমি শুনেছিলাম ওটা মান্থলি একটা বেশ বড় অ্যামাউন্ট। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই ইনফরমেশনগুলো পেলাম এবং অনেক কনগ্রেচুলেশনস, ওকে অনেক শুভেচ্ছা যে এই বইটি নোবডি লাইকস মি। আচ্ছা, এই নামটা কেন? নোবডি লাইকস মি নামটা দেওয়ার পিছনে আমার পার্সোনাল জার্নিও আছে, এবং এটা নট অনলি মাই পার্সোনাল জার্নি, আমাদের অনেক ইউথের জার্নিও এক্স্যাক্টলি সেম। একদম। সো আমাদের প্রিপারেশন ফেজ থেকে শুরু করে ইভেন যদি আমরা একটা আইজারে অথবা অন্য কলেজেও যারা যায় যদি যাই এবং আমাদের যখন কলেজ জার্নিও শুরু হয়, যখন রিয়েল লাইফ শুরু হয়, সবাই একটা জিনিসে একটা স্টেজে গিয়ে একটা জিনিস ফিল করে কি হয়তো আমি কারোর দ্বারা লাইকডও না আর কারোর দ্বারা হেটও না। সো আই এম নট লাইক বাই সামবডি অর নট হেটেড বাই সামবডি। আমি শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল যেটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে বিলং করছি, অথবা আমার এক্সিস্টেন্সে হয়তো কোনো মিনিং নেই, অথবা আমি এক্সিস্টেন্সিয়াল ডিলেমাতে ভুগছি। তো সেই জার্নি থেকে এই বইটা লেখা, কি ধরনের মেন্টাল সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ দিয়ে সেই স্টুডেন্টরা যায় অথবা সেই ইউথরা যায় সেই ফেজে, এবং সেটার সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল প্যাটার্ন কীরকম হয় সেটাও এই বইয়ে আছে, অ্যান্ড কীভাবে সেখান থেকে ওভারকামও করা যেত, যেটা আমিও নিজেও অনেক জায়গায় অ্যাপ্লাই করে বেরিয়ে এসেছি সেই ফেজ থেকে। অ্যান্ড অবশ্যই যখন একাকিত্ব শুরু হয়, যখন এটা মাথার মধ্যে শুরু হয় যে আমি হয়তো একটা ইন্ডিভিজুয়াল যেটা ভিজিবল না, আমার কোনো এক্সিস্টেন্সের কোনো মিনিং নেই, অথবা আমি হয়তো আনভিজিবল হয়ে যাচ্ছি সমাজের পার্সপেক্টিভ থেকে, তখন সেখান থেকেই আমাদের মেন্টাল ডিলেমাগুলো শুরু হয়, মেন্টাল স্ট্রেসগুলো শুরু হয়, সেখান থেকে আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন ধরনের জিনিস শুরু হয়। তো সেই পিন পয়েন্টটাকে তুলে ধরা হয়েছে এই বইয়ের মাধ্যমে। অ্যান্ড এবার আমি একটা কথা বলবো যে নোবডি লাইকস মি, হ্যাঁ, আমরা কিন্তু তোমাকে লাইক করি, এবং ভবিষ্যতে যে ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখছে, যারা আইজারের রাস্তা দিয়ে হাঁটবে, অবশ্যই লাইক করবে শুভ্রজ্যোতি অধিকারীকে। অনেক 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 নমস্কার, সবাই ভালো থাকবেন।